সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালোই আছেন। আমি শাশ্বত। সান্দাকফু ভ্রমণে দ্বিতীয় পর্বের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই পর্বটি শুরু করব টংলুতে দেখা অভাবনীয় সূর্যোদয়ের দৃশ্য দিয়ে। দৃশ্যটি কোথায় দেখেছেন বলুন তো? মনে নেই? দৃশ্যটি দেখেছেন সান্দাকফু পার্ট 1 ভিডিওর থাম্বনেইল পিকচারে, কি তাই না? আপনারা যদি এখনো প্রথম পর্বটি না দেখে থাকেন বা ভুলে গিয়ে থাকেন বা বিঞ্জ ওয়াচ করতে চান, তাহলে ওপরের একেবারে ডান দিকে আই বোতামে প্রথম পর্বের লিঙ্কটি দিয়ে রাখলাম। ভিডিওটি শুরু করার আগে কিছু দাবি ত্যাগ। আমাদের এই ভিডিওটি কোনো মাদক পদার্থ গ্রহণ করাকে উৎসাহিত করে না। আপনারা নিজের ইচ্ছায় তা গ্রহণ করলে তার ফল যাই হোক না কেন আপনারাই ভোগ করলেন। আর সব থেকে বড় কথা হলো, ট্রেনের পরিবেশ পরিস্থিতি সর্বদা এক হয় না। তাই সমগ্র ভ্রমণে আমরা যেসব সিদ্ধান্ত নিয়েছি তা আপনাদের জন্য সমানভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে। এই কারণে আপনাদের নেওয়ার সিদ্ধান্তে কোনো দায়িত্ব আমাদের নেই। সকালবেলা সূর্য ওঠার আগে ওঠা খুবই কষ্টের, বিশেষ করে যখন সেটা হিমাঙ্কের নিচে থাকা টেম্পারেচারে করতে হয়। সে যাই হোক, ভিডিও ও আপনাদের জন্য সেটা করেই ফেললাম। টংলু এর সব থেকে উঁচু স্থান থেকে সূর্যোদয় দেখলে আশা করি আপনাদের আর টাইগার হিলে সূর্যোদয় দেখার কথা মাথায় আসবে না। সূর্যোদয় দেখতে দেখতে একটা গান খুবই মনে আসছিল। দেখো রে নয়ন মিলে জগতের বাহার। এটা আমাদের হোমস্টে, যেটা ছিলাম, যেটা বলেছিলাম যে আমরা গোর্খাল্যান্ড থেকে বুক করেছিলাম। তো ভেতরটা দেখিয়ে দিই, চলো। এটা হচ্ছে এই রুমে শাশ্বতরা ছিল, শাশ্বত, বিশ্ব, অরূপ আর সুমন। তো এই চোদ্দের রুমটা, আর আমাদের রুমটা দেখাচ্ছি তোমাদেরকে, চলো। তো এটা হচ্ছে আমাদের রুমটা। বিশ্ব ব্রাশ করছে, অরি চুল আছে। তো এই পুরো রুমটা, এই বেডটায় আমি শুয়েছিলাম আর এই বেডটায় অরিশ শুয়েছিল। আর এটা হচ্ছে আমাদের রুম থেকে এই যে জানলা যে রয়েছে, যেগুলো রয়েছে দেখা সব বরফ হয়ে গেছে, মানে একটা রাত্রিবেলা সব বরফ ছিল। আর আমাদের রুম থেকে ভিউটা জাস্ট দেখাচ্ছি। জানলাটা তো ভেবেছিলাম জানলাটা খুলে দেখাবো, বাট জানলাটা পুরো লক হয়ে গেছে বরফের জন্য, তো সরি, দেখাতে পারলাম না। তো কালকে আমি দেখিয়েছিলাম রুম থেকে কেমন লাগে। তো এটা হচ্ছে রুমটা, ব্যাস এটাই দেখানোর ছিল। তো এই হচ্ছে রুমটা। আমি এখন যাব বাইরে, কিছু ফটোশ্যুট করার ইচ্ছা আছে। আর ফটোশ্যুট করে ব্রেকফাস্ট বলা আছে, ব্রেকফাস্টে থুপ্পা অর্ডার করা আছে। এইটা হচ্ছে মেনু চার্ট। এখানে আছে সমস্ত কিছু অ্যাভেলেবেল, হয়তো থাকে না, বাট বললে এরা করে দেয় মোটামুটি। তো এই যে মেনু চার্ট লেখা আছে, এটাই এখানে ফিক্সড প্রাইস। তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। তো বেরোনোর অপেক্ষা, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। ব্রেকফাস্ট রেডি হচ্ছে, আমরা থুপ্পা অর্ডার দিয়েছি, চিকেন থুপ্পা। আর যেটা বলা সেটা হচ্ছে যে মোটামুটি অ্যারাউন্ড 3টের মধ্যে হয়তো পৌঁছে যাবো। আজকেই সিঙ্গারিলা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে ক্রস করে আমরা যাব, তো সেটা দেখাবো অবশ্যই। আজকে সান্দাকফু অব্দি পৌঁছাতে পারবো না, আজকে কালীপুকুরি অব্দি পৌঁছাতে পারবো। কালীপুকুরিতে নাইট স্টে, কালকে সান্দাকফু পৌঁছাবো আর কি। তো এইটা পুরোটাই একটা ভিডিওর মধ্যেই যাবে, মানে এই এপিসোডটাতেই সান্দাকফু অব্দি পৌঁছাবো, সান্দাকফু অব্দি থাকবে আর কি। টংলু যেখানে আমরা আছি সেটা হচ্ছে 3036 মিটার, এটা উচ্চতা। আর এটা হচ্ছে সিঙ্গারিলা ন্যাশনাল পার্কের হায়ার রেঞ্জ, এটা আর কি। তো এটাই। আর যেটা বলার, যেটা আমি তো প্রচুর সান্দাকফু ব্লগ টক দেখেছি, লোকে তো অনেক কিছু বলে, হ্যাঁ, মানে অনেক কিছু ইনফরমেশন দেয়। সব থেকে ক্রুশিয়াল ইনফরমেশন যেটা হচ্ছে সকালবেলা বাথরুম আর মানে সমস্ত কিছু ফ্রেশ হতে মানে প্রচণ্ড টাফ একটা ব্যাপার থাকে। হ্যাঁ, গরম জল পাওয়া যায়, বাট গরম জল একটা সময়ের পরে পাওয়া যায়। আপনি কখনোই, বা তোমরা যখন আসবে হয়তো কখনোই দেখা গেলো 5টার সময় তোমার ওয়াশরুম যেতে হয়, 5টার সময় গরম জল পাবে না, কারণ গরম জল পেতে এটা রেডি হতে 6:30 7টা হয়ে যায়। তো তার জন্য আমি একটা টিপস দিচ্ছি, এটি সবার নেওয়া উচিত। তো যখনই তোমরা সবাই আসবে সান্দাকফু ট্রেকে এই সময়, অন্তত ডিসেম্বর জানুয়ারিতে, অবশ্যই টিস্যু ক্যারি করবে, নট ওয়েট টিস্যু, যে ড্রাই টিস্যু হয়, ড্রাই টিস্যু ক্যারি করবে, কারণ খুব সুবিধা হয় রাতে আর কি। তো আমি খুলে বললাম না, তো বুঝে নিও। তো এখন সরাসরি আমরা চলে যাবো ব্রেকফাস্টে কি আছে বললাম, থুপ্পা আছে, তো আমি থুপ্পাটা শেয়ার করবো তোমার। এখন বাজে 8:30 সকাল। তো আমরা বেরোচ্ছি, আজকের ডেস্টিনেশন কালীপুকুরি অবধি। তো কালীপুকুরি পৌঁছতে মনে হয় 3টে 4টে হবে। তো রাস্তা যেতেই লাঞ্চ করবো। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, আমি দেখিয়েও দিয়েছি কী ব্রেকফাস্ট করেছি। আর লাঞ্চ করবো রাস্তাতেই। তো হয়তো টুমলিংয়ে লাঞ্চ করবো। তো লাঞ্চ করে টোরে আজকের ব্লগটা আমরা কালীপুকুরিতেই শেষ করবো।
বা কালীপুকুরেতে শেষ নাও করতে পারি। এই এপিসোডই হয়তো সান্দাকফু ট্রেকটা পুরো দেখিয়ে দেবো। তো সেটা ডিপেন্ড করছে যে কতটা ভিডিও হয়, কতটা কি করতে পারি। তো আমার ইচ্ছা যে সান্দাকফু অব্দি আজকে ব্লগটা করার। তো যাই হোক, দেখা যাক কি হয়। তো আপাতত চলো, তো জানি না রাস্তায় যা যা হবে শেয়ার করবো তোমাদের সাথে। তো স্টে উইথ আস, চলো। টুংলুকে পেছনে রেখে আমরা এগিয়ে চললাম। সকালে দেখা সেই ছোট্ট সূর্যটা বড় হয়ে আমাদেরকেই ফলো করছে। চোখে অবশ্যই একটা ইউভি প্রোটেক্টেড চশমা পরবেন, কারণ পাহাড়ের উচ্চতার সাথে সাথে পাল্লা দিয়ে বায়ুমণ্ডলের ঘনত্বও কমে। সেই জন্য সূর্যের ক্ষতিকারক ইউভি রে তখন বেশি মাত্রায় চোখে পড়তে থাকে। যাই হোক, হেঁটে চললাম, পিঠে রুকস্যাক আর হাতে লাঠি নিয়ে গাইডের পেছন পেছন। লাঠিটা অবশ্য বিনা পয়সাতেই পেয়েছিলাম, গাইডদের বললে ওরাই জোগাড় করে দেয়। পোজ দিয়ে ছবি তুলতে তুলতে এগোতে থাকলাম। জানি না কালীপুকুরিতে পৌঁছাতে পৌঁছাতে আর পোজ দেওয়ার দম থাকবে কিনা। টুমলিং এ পৌঁছাতে প্রায় ঘন্টাখানেক সময় লাগলো। দূরত্ব প্রায় 2 কিলোমিটার। টুমলিং নেপালে। তেই একটা অদ্ভুত সুন্দর সিনারি এর সাক্ষী হয়ে রইলাম। টুমলিং এ আপনারা থাকতেই পারেন, দারুণ সুন্দর সুন্দর লজ আছে এখানে। বিশেষ করে এই রুটের সব থেকে ভালো স্লিপিং বুদ্ধা ভিউ টুমলিং থেকেই পাওয়া যায়। দুর্ভাগ্যবশত আকাশ মেঘে ঢাকা থাকার কারণে আমরা সেই ভিউটি পেলাম না। গাড়ি যাতায়াতের রাস্তাটা খুবই সুন্দর হয়েছে। 2014 সালে যখন এসেছিলাম তখন পাথুরের রাস্তায় ছিল, কিন্তু এখন শুনছি কালীপুকুরি অব্দি সিমেন্টের ঢালাইয়ের রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। বিষাদ বদনে ডান দিকে চোখ রেখে আমরা জুয়াবাড়ির দিকে এগোতে থাকলাম। যদি পবনদেবের একটু দয়া হয় এবং তিনি মেঘগুলোকে সরিয়ে দেন, তাহলে স্লিপিং বুদ্ধাটা আমরা দেখতে পারবো। হাঁটতে হাঁটতে পৌঁছালাম সিঙ্গলিলা ন্যাশনাল পার্কের এন্ট্রান্সে। এটি এসএসবি বা সশস্ত্র সীমা বল অধ্যুষিত এলাকা, তাই ভিডিওগ্রাফি নিষিদ্ধ। তবু একটু ছবি তোলার পারমিশন পাওয়া গেল। এছাড়া এখান থেকে আপনাদের টিকিটও কাটতে হবে সামনে এগোতে গেলে। মাথাপিছু 120 টাকা করে পার ডে হিসাবে এখানে টিকিট কিনতে হয়। আমরা যেহেতু সিঙ্গলিলা ন্যাশনাল পার্কের ভেতরে 2 দিন কাটাবো, তাই জন্য 120 × 2 অর্থাৎ 240 টাকা পার হেড হিসাবে টিকিট কেটে নিতে হলো। ফটো সেশন শেষ করে এবং আর্মিতে জয় হিন্দ জানিয়ে আমরা চললাম জুয়াবাড়ি। ন্যাশনাল পার্কের হাঁটতে হাঁটতে তো অনেকটা হাঁটার পরে একটা চেকপোস্ট আসে নেপাল পুলিশের। হ্যাঁ, তো এদিকে তো চেকপোস্ট আছে নেপাল পুলিশের। এখানে ডকুমেন্টেশন হয়। ডকুমেন্টেশন হওয়ার পরে এখানে সেটা এন্ট্রি করতে হয়। ডকুমেন্টেশন বলতে যেহেতু কোভিড হয়েছে, কোভিডের জন্য ফুললি ভ্যাকসিনেটের কাগজ দেখাতে হয়, আর আধার কার্ড বা ভোটার কার্ড যেটা হলেই হলো। তো এই পুরো টেরিটরিটা নেপালের। আমরা এখন ইন্ডিয়াতে নেই, আমরা এখন নেপালে রয়েছি। তো এটাই বলার ছিল ইনফরমেশনটা। যারা যারা আসবে অবশ্যই কোভিডের সার্টিফিকেট, ডবল ডোজের আর আধার কার্ড বা ভোটার কার্ড অবশ্যই ক্যারি করবে, কারণ উইদাউট ডকুমেন্টেশন আপনারা এখানে এগোতে পারবেন না কোনোভাবেই। তো এটাই বলা ছিল, ইনফরমেশনটাই দেওয়ার ছিল। তো আমরা এখন যাবো। भैया कितने टाइम लगेगा कालीपुकुरी? कालीपुकुरी यहाँ से आपको 7 किलोमीटर लगेगा। 7 किलोमीटर करीबन कितने वक्त लगेगा? 2 घंटा जैसा लगेगा। 2 घंटा लगेगा। और हम बोल रहे थे वीडियो पे मेरा बहुत भूख लगे, तो लंच कहाँ पे करें? लंच यहाँ वहाँ पे दिख रहा है ना, हाँ, वहाँ पे लंच वहाँ पे ওখানে मिल जाएगा। ওখানে মুরগির মাংস পাই, আমি মুরগির মাংসই খাবো, কারণ আমার মাংস খেতে ইচ্ছা হচ্ছে এখন। তো চলো দেখা হচ্ছে, যদি ওখানে লাঞ্চ করতে পারি তো একবার দেখা হচ্ছে লাঞ্চে গিয়ে। চলো, স্টে উইথ আস। যেতে যেতে এখানে একটা মনেস্ট্রি আছে। তো ওই মনেস্ট্রিতে ওপরে অনেক কটা সিঁড়ি, তো উঠলাম না, কারণ আমাদের টাইম, যদি উঠতে যাই টাইম চলে যাবে, সামনে স্নোফল হতে পারে। তো এই রাস্তাটা আগে মোটরেবল ছিল না, এখন মোটরেবল হয়েছে রিসেন্টলি, কত বছর ধরে। আগে মানুষ ট্রেক করেই যেত। তো প্রচণ্ড ধস নামে এখানে। তো দেখতে পাচ্ছ এখানে ধস নেমেছে সারাক্ষণ, কোনো না কোনো বুলডোজার, কোনো না কোনো কেউ না কোনো জেসিবি কাজ করছে। তো আমরা আস্তে আস্তে এর আগে 3টে পেয়েছি, এটা নিয়ে মনে হয় 4টে, আগেরগুলো শ্যুট করা হয়নি। তো এখানে কাপড় দিয়ে পুরোটা করাচ্ছে, আর এখানে একটা কাজ হচ্ছে রীতিমতো। তো চেষ্টা করছি ইমপ্রুভ করার, যাতে আরও ভালো করে মানুষ ট্রেক করতে পারে, আরও ভালো করে মানুষ গাড়ি চালানো করতে পারে। তাই জন্য আমি তাও বলবো সান্দাকফু আসতে গেলে হেঁটে আসে, কারণ এক্সপ্লোর করার জন্য হাঁটা ইজ বেস্ট। চলো, তো হাঁটতে হাঁটতে আমরা ওই যেখানে নেপালে পুলিশ যেখানে চেকিং হলো ডকুমেন্টেশন, তারপর অনেকটা হেঁটেছি মোটামুটি। হাঁটতে হাঁটতে একটা সবার দুটো করে নিন। হাঁটতে হাঁটতে ছোট ভিলেজ মতো পড়ে, খুব সুন্দর ভিলেজটার নাম হচ্ছে জৌবাড়ি। এবার দেখা। তো আমার এখান থেকে কিছু ক্যাডবেরি কিনে নেবো, আর গ্লাভস টাপ যা লাগবে কিনছি। তো এই মার্কেটটা একটা ছোটোখাটো মার্কেট আছে, এদিকে আরেকটু।
গাড়ি আসছে। তো এই মার্কেট থেকে ক্যাডবেরি কিনে নিলাম, কারণ হাঁটতে হাঁটতে যাতে শ্বাসকষ্ট না হয়, কিছু সবসময় মুখ চালাতে হয়। তো যখনই পাহাড়ে আসবে, নয় ক্যাডবেরি নিয়ে আসবে, নয় চুইংগাম নিয়ে আসবে, যখন চিবালে অক্সিজেনটা আমাদের ভালো সার্কুলেট হয়, আর মানে কষ্টটা কম হয় একটু তুলনামূলকভাবে। তো এখানে বিভিন্ন রকম টুপি টুপি পাওয়া যায়। আর কি উঠছে দিদি? হ্যাঁ দিদি, একবার ভিডিও 4 পিস দিদি, दीदी एक बार घूम गई वीडियो रहा। ये क्यूट सा दीदी का दुकान है, ठीक है, बहुत बहुत क्यूट है। तो इसका दुकान है। तो आप अगर তোমরা যদি এখান দিয়ে আসো কখনো, মানে নেপাল ওইটা ক্রস করে পুলিশের ওটা, তো এই আসলেই গ্রামটা দেখতে হবে, গ্রাম থেকে যদি কিছু লাগে কেনাকাটা করে নিতে পারো। তো চলো আমরা আবার সামনে যাচ্ছি, দেখা হচ্ছে আবার সামনে গিয়ে। চলো কেনাকাটার পর্ব শেষ করে জুয়াবাড়ি থেকে রওনা দিলাম গৌরীবাসের উদ্দেশ্যে। চড়াই উতরাই অতিক্রম করে প্রায় ঘন্টা দেড়েক পর দেখা পাওয়া গেল গৌরীবাসের। এখানেও থাকার জন্য পর্যাপ্ত লজ ও হোমস্টে আছে, কিন্তু আমাদের থামলে চলবে না। আজকের লক্ষ্য কালীপুকুরি, তাই গৌরীবাসে বেশিক্ষণ না দাঁড়িয়েই এগোতে থাকলাম। সারা পথেই যত্রতত্র বরফের উপস্থিতি লক্ষ্য করছিলাম। পৌঁছাতেই দেখি একদল ট্রেকার উকুলেলে নিয়ে সঙ্গীত চয়নে মত্ত হয়েছে। এতক্ষণের কষ্টের পর ওদের গান শুনতে বেশ ভালোই লাগছিল। ভাষাটা কি ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, এখান থেকে কালীপুকুরি প্রায় 4 কিলোমিটার। গাইডকে বললাম, তুমি আগে এগিয়ে গিয়ে তাড়াতাড়ি থাকার ঘরের ও ব্ল্যাক কফির বন্দোবস্ত করো। প্রচুর ট্রেকার একসাথে চলেছে, ঘর না পাওয়া গেলে কি হবে কে জানে। কালীপুকুরিতে আমাদের কোনো বুকিং ছিল না, তাই গাইড এগিয়ে গেল। যেতে যেতে বলল, অসুবিধা নেই, এই একটাই রাস্তা, এটা ধরে এগোলেই কালীপুকুরি পৌঁছে যাবে। আমরা তাকে সম্মতি জানাতে ও তড়িঘড়ি চলে গেল, আর আমরা আবার হাঁটতে শুরু করলাম। কষ্টটা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। মনে হচ্ছে ট্রেক শুরুর প্রথম দিনেই এতটা হাঁটার দরকার ছিল না। আর হাঁটা যাচ্ছে না, বসে পড়েছি এখনো নাকি 1.5 ঘন্টা। আমাদের যে গাইড ছিল, জানি না আমাদের কি ভুলভাল ইচ্ছা করে বলেছে যাতে আমরা ভয় না পাই। তো 2 কিলোমিটার শেষ হচ্ছে না আর কি। তো এখনও নাকি 1.5 ঘন্টা লাগবে। জাস্ট আর আমার শরীর, বেসিক্যালি আমার শরীর আর দিচ্ছে না, মানে আমি এনার্জি লেভেল একদম শেষ আমার। এখানে বসে বিস্কুট খেলাম, জল খেলাম, জলের বোতলে জলটাও অবধি শেষ। তো বাকি 1.5 ঘন্টায় আমাদের কাছে কোনো খাবার নেই, আমাদের কাছে কোনো জল নেই। লোকানির জলাশয়টি এবার আমাদের দৃষ্টিগোচর হলো। রাস্তায় বরফের পরিমাণ ক্রমাগত বেড়েই চলেছে। ওদিকে দৃষ্টিপাত না করে খুঁজতে থাকলাম গাইডকে। তাড়াতাড়ি ঘরে ঢোকা দরকার, প্রচন্ড ঠান্ডা লাগছে, আর পা দুটো জবাব দিয়ে দিয়েছে। আমরা দুজন, মানে আমি আর সুমন, অনেকটাই আগে পৌঁছে গেছিলাম। গাইডকে পেতেই ওকে বললাম, ঘরে নিয়ে চলো, আর আপাতত 2টো ব্ল্যাক কফি দিতে বলো। কথা আমরা এখন নেপালে আছি। তো নেপালের এটা ভীষণ একটা পপুলার একটা ড্রিঙ্কস, তো খুব জনপ্রিয় এটা এখানকার লোকালের জন্য। তো মেনলি এটা থুম্বা বলে। তো এটা তৈরি হয় হচ্ছে মেনলি কর্ন দিয়ে, যেটা এখানকার ভাষায় মাকাই বলে, আর হচ্ছে মিলেট, তাই তো? মিলেট দিয়ে এটা তৈরি হয়। তো তো হ্যাঁ, এখানকার ভাষায় মিলেটকে ওয়াদা বলে। তো ব্যাপারটা কিছুই না। ব্যাপারটা এইখানে এই যে জলটা রয়েছে না, এই জলটা গরম, মানে গরম জল দিতে হয় সবসময়। তো জলটা যদি ঠান্ডা হয়ে যায়, তো এই যে টিপলিটা রয়েছে এটা গরম জল এটাই সার্ভ করে। তো গরম জল এখানে দিয়ে আবার খেতে হবে। তো এটাই হচ্ছে ব্যাপার, এটা খেলে গা গরম হয়। তো আমাদের এটাই দেখানো ছিল, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আর এই দাদার সাথে দেখা হয়েছে আমাদের। দাদা দিল্লিতে বাড়ি, দাদা ট্রেক করতে এসছে। দাদার নাম হচ্ছে তন্ময়, রাইট? তন্ময় চ্যাটার্জি, তন্ময় চন্দ। তো দাদা দিল্লিতে বাড়ি দাদার। তো খুব ভালো, দাদার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। এখন প্রায় 7:30 সকাল, জাস্ট কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। তো সবাই মোটামুটি ফ্রেশ হচ্ছে। তো আজকে 8:30 থেকে ট্রেক শুরু হবে। 8:30 থেকে ট্রেক শুরু হয়ে মোটামুটি এখান থেকে 6 কিলোমিটার সান্দাকফু। বাট পাহাড়ি রাস্তায় 6 কিলোমিটার মানে প্রচুর। কালকেই সেটা এক্সপিরিয়েন্স হয়েছে। মানে যেটা 3 কিলোমিটার, সেটা আমাদের কাছে সেটা 6 কিলোমিটার আর কি। তো এখানে 6 কিলোমিটার মানে প্রায় 12 কিলোমিটার। তো হয়তো যেতে যেতে আমাদের 4 ঘন্টা হয়তো লাগবে, কারণ আমাদের যে হাঁটার স্পিড বা আমাদের কারোর তো অভ্যাস নেই, বিশেষ করে আমি তো খুবই হাঁটছি। তো যাই হোক, তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। তো আপাতত ফ্রেশ হবো একটুখানি, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে কালীপুকুরি থেকে সান্দাকফুর জন্য বেরিয়ে যাব। তো আমরা বেরোচ্ছি এখন ট্রেকে, আর পেছনে আমাদের প্রেম ভাই গাইড আর সব বেরোচ্ছে। তো চলো দেখা যাক কত দূর যেতে পারি, কত দূর গিয়ে আবার শেয়ার করতে হবে সবকিছু। সঙ্গে থাকো, স্টে উইথ আস। দেখা হচ্ছে উঠতে। আজকে কালীপুকুরি থেকে সান্দাকফু যেতে হবে। এই রুটের সব থেকে খারাপ পথ। কালীপুকুরিতে গতকালই ফেরার জন্য গাড়ি বুক করে রেখেছিলাম। বুকিং চার্জ 2000 টাকা নিয়েছিল। কালীপুকুরি থেকে সান্দাকফু স্নোফলের কারণে গাড়ি চলাচল বন্ধ। অগত্যা আগামীকাল মানেভঞ্জনে পৌঁছাতে গেলে
সান্দাকফু থেকে 6 কিলোমিটার পায়ে হেঁটে কালীপুকুরি এসে তারপর গাড়িতে উঠতে হবে। जन्नत शायद इसको कहते हैं, मालूम नहीं ऊपर का क्या हालत है, लेकिन जन्नत शायद इस पहाड़ों के बीच में जन्नत बोलते हैं। যাক, প্রথম 3 কিলোমিটার তো বেশ সহজেই পার করে ফেললাম, কিন্তু শেষ 3 কিলোমিটার আমাদের দফা রফা হয়ে গেল। পুরোটাই ইনক্লাইন, উত্তরায়ের কোনো লেশমাত্র নেই। অনেকক্ষণ ভিডিও করছি, মাঝে মাঝে দেখাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে সান্দাকফু পৌঁছাতে বেশিক্ষণ নেই, সামনেই সান্দাকফু দেখা যাচ্ছে। তো দেখাতে বলবো আমি, ক্যামেরা কথা জাস্টিস করবো আমি জানি না, ঠিক আছে থাক, পরে দেখাচ্ছি আমি। ব্যাপারটা হচ্ছে যে আর বেশিক্ষণ নেই, তো যেটা বাকি আছে সেটা হচ্ছে ইন্ট্রো বাকি আছে। আর এই জায়গায় যদি ইন্ট্রো না নিই তাহলে মানে জাস্ট কিছু বলারই নেই। তো এটা বেস্ট জায়গা আই থিঙ্ক। তো আমি অঙ্কন, ক্যামেরা পেছনে শাশ্বত, অ্যান্ড ওয়েলকাম টু আর চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ হরাইজন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। 5 ঘন্টা কষ্টের পর প্রায় দুপুর 1টা নাগাদ সান্দাকফু পৌঁছালাম। একে একে সকলে সান্দাকফু পৌঁছাতে প্রায় দুপুর 2টো বেজে গেল। ছেড়ে সকলে সান্দাকফু এক্সপ্লোর করতে বেরোলাম। রোদ ঝলমল আবহাওয়া, তবে প্রচন্ড ঠান্ডা, চারিদিকে বেশ বরফ পড়েছে রাস্তাঘাটে। এই কারণেই গাড়ির ওপরে আসা বন্ধ। बहकी सभी जुबां है, हम हैं हजारों में। 60 বছর বয়স অব্দি ইনকাম করে টাকা জমিয়ে যদি এগুলো করতে না পারো, যে জীবনটা এনজয় করতে না পারো, তাহলে কি করলে? এনজয় করো, কারণ জীবন আজকে আছে কালকে নেই। अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सकी तो ব্রাশ করতে করতে যেই না বাইরের গেটটি খুলেছি, অমনি সোলার ক্ষুদ্র ক্ষুদ্র টুকরোর মতো বরফ হাওয়ায় ভেসে ঘরে ঢুকতে থাকলো। 1-2 মিনিট আমি দরজাটা খুলে জাস্ট দাঁড়িয়েছিলাম অবাক হয়ে। এর আগে আমি সচক্ষে কখনো স্নোফল দেখিনি। বাইরে সম্পূর্ণ স্লো মোশনে বৃষ্টির মতো স্নোফল হচ্ছে। চারিদিক সাদা তুষারাবৃত, আলাদা করে কেবল হোটেলগুলির দরজা ও জানলাগুলিকে চেনা যাচ্ছে, বাদ বাকি সবই সাদা। হতভম্বের মতো দরজাটা ধীরে ধীরে বন্ধ করে আমি ঘরে চলে গেলাম সবাইকে জানাতে তাড়াতাড়ি যেতে হবে, নচেত তুষারপাত বাড়লে বেরোনো মুশকিল হয়ে যাবে। স্নোফলের সাথে কিছু ছবি তুলে আমরা সকলে আস্তে আস্তে কালীপুকুরির উদ্দেশ্যে রওনা দিলাম। জিটিএ এর কেয়ারটেকার দাদা বলে দিল গাড়ির অ্যাডভান্স করা টাকাটা মনে করে নিয়ে নিতে, কারণ যা স্নোফল সারা রাত হয়েছে, মানবঞ্জন থেকেই আর কোনো গাড়ি ওপরে আসছে না। পুরো পথটাই আমাদের হেঁটে নামতে হবে। মনে মনে আজ দার্জিলিং পৌঁছানোর ইচ্ছাটা প্রায় ছেড়েই দিলাম। একদিনের বুকিং এর পয়সা নষ্ট হবে এই আর কি, কিন্তু আমাদের আর কিছুই করার নেই। প্রায় 1 ফুট জমা বরফের চাদরের ওপর দিয়ে সাবধানে পা ফেলতে ফেলতে এগোতে থাকলাম। একে তো খারাপ পথ, তার সাথে আবার বরফ, আচার খাওয়াটাই স্বাভাবিক। বেশ কয়েকবার প্রায় সবাইকেই আচার খেতে হয়েছিল। প্রায় 4 ঘন্টা হাঁটার পর পৌঁছালাম কালীপুকুরিতে। স্নোফল আরো বেড়েছে, তাই সেখানে আর না দাঁড়িয়ে অ্যাডভান্স করা 2000 টাকা ফেরত নিলাম। ব্ল্যাক কফি খেয়ে এবং কিছু চকলেট পকেটে নিয়ে আবার হাঁটতে শুরু করলাম। হ্যাঁ, তো আমরা সান্দাকফু থেকে বেরিয়ে গেছি। তো ভেবেছিলাম ব্লগটা করে শেষ করবো, বাট করতে পারলাম না, কারণ এই রাস্তা দিয়ে যেতে আমি বুঝতে পারিনি। পুরো রাস্তা বন্ধ, গাড়ি বন্ধ, সবকিছু বন্ধ, বরফ পড়ছে সমানে। তো আমরা আসার সময় এখানে অনেক দাদাদের পেয়েছি, আর বিশ্ব রয়েছে, শাশ্বত রয়েছে, অরূপ রয়েছে, সুমন কাকা। তো কালীপুকুরি নামতে হবে, তো আমরা যাচ্ছি। তো বন্ধ করলাম, টুমলিংয়ে আসলাম কোনো রকমে। তো এখন 8 কিলোমিটার যেতে হবে। 8 কিলোমিটার যাওয়ার পরে আর্মিরা এখান থেকে গাড়ি নিয়ে পৌঁছে দেয় মানিকঞ্জন। তো জানি না এখন যতক্ষণ না পৌঁছাচ্ছে কিছু বলতে পারছি না। আমি পুরো এক্সস্টেড হয়ে গেছি, কোনো ব্লগ করতে পারছি না, কারণ ব্লগ করার মতো ক্ষমতা বা কিছুই নেই আমার কাছে। ফোনে আউট অফ নেটওয়ার্ক পুরো।
তো আমরা এখন এই টুমলিংয়ে একটু চা খাবো, চা খেয়ে বেরিয়ে যাবো ফর দ্য বেস্ট, পৌঁছাতে পারি যাতে, কারণ পৌঁছাতেই হবে, না তো কোনো উপায় নেই, মানে এক্সট্রা কোনো চান্স নেই আর কি। তো প্রচণ্ড খারাপ অবস্থা আমার, দেখা যাক কী হয়। তো আমি ব্লগ করতে পারছি না, আবার যদি মানিমঞ্জন যদি পৌঁছাতে পারি, মানিমঞ্জন দিয়ে আমি সান্দাকফু ব্লগটা শেষ করবো। ফর দ্য বেস্ট আমরা পৌঁছে যেতে পারি, এটুকুই। আর এই জায়গাটা সেই জায়গা ছিল যেখানে টুংলিং থেকে আমরা নিচে আসছিলাম, আর যে ট্যুরিস্টরা আটকে গেছিলো তাদের লাগেজগুলো এই গাড়িতে করে তারা নিয়ে আসছিল, আর সামনে যে বরফগুলো জমা রয়েছে সেগুলো বেলচা দিয়ে টেনে পরিষ্কার করছিল, নাহলে গাড়ি কখনোই নিচে নামা সম্ভব ছিল না। তো পুরো ভ্যালিটা পুরো বরফে ঢাকা ছিল, আর দৃশ্যটা এরকম ছিল। আর এরপরেই দেখা মিলল আমাদের যে এখানটাতে গাড়ি দাঁড়িয়ে আছে, যেখানে এসএসবি আমাদের জন্য গাড়ি রেখেছিল, আমাদের সবার ট্যুরিস্টের জন্য যারা আটকে পড়েছিল তাদের সবার জন্য গাড়ি রাখা রয়েছে, প্লাস ওখানে খাবার দিচ্ছিল ওরা। তো সত্যি তাদেরকে হ্যাটস অফ, যে এত ঠান্ডার মধ্যে এত প্রতিকূল পরিস্থিতির মধ্যে তারা ট্যুরিস্টদেরকে এরকমভাবে উদ্ধার করে, এরকমভাবে তাদের কথা ভাবে, তো সেগুলোর তুলনা হয় না। তো তাদের জন্য একটা বিগ স্যালুট। জাস্ট মানিমঞ্জন পৌঁছালাম, অনেক 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 কষ্ট করে, অনেক হার্ডেল পার করে। এসএসবি অনেক হেল্প করেছে, আমাদের ইন্ডিয়ান এসএসবি সাউথ সীমা বল প্রচুর হেল্প করেছে ওরা। তো ওরাই ওখান থেকে গাড়ির ব্যবস্থা করে দিয়েছে আমাদের, অ্যাটলিস্ট মানিমঞ্জন পৌঁছালাম। ভয়ানক এক্সপিরিয়েন্স, মানে জাস্ট ভয়ানক, মানে আমি বলে বলতাম কি এক্সপিরিয়েন্স, কীভাবে আমরা এসেছি, মানে জীবন যুদ্ধ যাকে বলে এইরকমভাবে এসেছি। তো যখনই যাবে না কেন সান্দাকফুতে, তখন আমি মনে করবো যে যদি খুব ভালো ট্রেকার না হোক তাহলে ডিসেম্বর জানুয়ারিটা অ্যাভয়েড করবো। তো এটাই আমার সান্দাকফু এপিসোডটা এখানেই শেষ হলো। আমরা এখন দার্জিলিং যাবো, যদি আমি ভারী ব্লগ করতে দার্জিলিং ব্লগ আসবে, নয়তো সান্দাকফু এপিসোডটা এই অবধি শেষ। কেমন লাগলো জানিও, কেমন লাগলো, কতটা খারাপ লাগলো, কতটা ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। এখন বাচ্চা বাচ্চা আছে এগুলো তো তো চলো, দেখা হচ্ছে পরে, ভালো থেকো, স্টে সেফ। ট্যুরটি এখানেই শেষ হলো। সম্পূর্ণ ট্যুরটি আপনাদের সামনে তুলে ধরলাম। দ্বিতীয় পর্বের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন, যাতে আমাদের সকল ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যান। সবশেষে এ তো সবে শুরু হলো, পিকচার আবি বাকি হে মেরে দোস্ত। জলদিই আসছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ দেখতে থাকুন দ্য নিউ হরাইজন। স্টে সেফ, স্টে হেলদি।